এই ধরনের বৈষম্যগুলো যখন শিক্ষকদের মধ্যে তৈরি হয়ে গেছে, কোনো শিক্ষক সেই কথাটা উপাচার্যের কাছে গিয়ে বলার মতো সাহস পায়নি এবং উপাচার্য সেগুলো আমলেও নিতেন না। এবং যারা সবসময় উপাচার্যের কাছে তোষামোদী করতেন তাদেরকেই উনি বিভিন্ন পদ পদবি এবং প্রমোশনগুলো দিয়ে থাকেন। উনি দেখেন, উনি একজন রিটায়ার্ড প্রফেসর এবং উনি চুক্তিভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। উনি আইনত বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী উনি কিন্তু কোনো ইনক্রিমেন্ট গ্রহণ করতে পারেন না। 4 জন পরে পরে শিক্ষক আমার সহকর্মী বললেন, এখানে 2 বছরে তিনি বিশ্ববিদ্যালয়ে মাত্র 7 জন শিক্ষকের পদ অনুমোদন করে আনছেন। একটা কর্মকর্তা কর্মচারীর পদ কিন্তু তিনি আনতে পারেননি। আমাদের বর্তমান মাননীয় উপাচার্য তিনি 31শে জানুয়ারি 2022 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তার আগে তিনি 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ারমেন্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সেখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে অস্ট্রেলিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেটা ফেডারেশন ইউনিভার্সিটি বলা হয়, সেই ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার হিসেবে ওইখানে যোগদান করেন। আমরা যতদূর জানতে পেরেছি উনি ওইখানে 12 বছর একই পদে ছিলেন, সিনিয়র লেকচারার পদে। সেখানে তারপরে 12 বছর পরে ওনার, আমরা যতদূর জানি যে সম্ভবত ওনার সেখানে ওনার চাকরি আর কন্ট্রাকচুয়াল জব ছিল সেটা রিনিউ হয়নি, অথবা ওনার চাকরিচ্যুত হয়েছেন। তারপরে উনি দেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে উনি চুক্তিভিত্তিক চাকরিতে যোগদান করেন, চুক্তিভিত্তিক অধ্যাপক হিসাবে। তো সেখানে আমরা যতদূর জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ে ওনার যে বায়োডাটাটা উনি জমা দিয়েছেন, সেই বায়োডাটার মধ্যে উনি চুক্তিভিত্তিক কথাটি লিখেননি। এখানে আমাদের শ্রদ্ধেয় কলিমুল্লাহ স্যার আছেন, 2টা বিশ্ববিদ্যালয়ে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সফলভাবে এবং সরকার ওনাকে নিয়োগ দিয়েছেন। উনি বলতে পারবেন যে উনি যখন সিপিটা জমা দেন উনি ওইখানে চুক্তিভিত্তিক কথাটি লিখেননি এবং উনি, আমরা যতদূর জানি যে উনি দ্বৈত নাগরিকত্ব, সেই কথাগুলো উনি ওইখানে লিখেননি। এবং ওনার যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনটা হচ্ছে রেগুলার একজন অধ্যাপকের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন জারি হয়েছে। যাই হোক, 2022-এর 31শে জানুয়ারি উনি যখন যোগদান করেন, যোগদানের পর থেকেই উনি এখানে, উনি প্রধানমন্ত্রীর আত্মীয়, ওনার 10-12 জন সচিব ওনার বন্ধু, 10-12 জন মন্ত্রী ওনার আত্মীয়। এই ধরনের প্রথম শুরু থেকেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে গেছেন। তারপরে উনি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উনি বিভাজনের রাজনীতি, এই যোগদানের পর থেকে উনি বিভক্তির রাজনীতি করা শুরু করেছেন। যেমন শিক্ষকদের মধ্যে প্রত্যক্ষভাবে বিভাজন তৈরি করেছেন, ছাত্রলীগের মধ্যে বিভাজন তৈরি করেছেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করেছেন, ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করেছেন। বিভাজন তৈরি করে উনি একটি অংশকে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন এবং ওনার প্রত্যক্ষ মদদে বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষক সমিতি প্রায় 1 বছরের অধিককাল বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক সমিতি ছিল না। এই শিক্ষক সমিতি না থাকার কারণে উনি ওনার খেয়াল খুশি মতো যা খুশি তাই উনি ওনার মতো করে করছেন। উনি কাউকে ইচ্ছা হলে প্রমোশন দিচ্ছেন, কাউকে প্রমোশন দিচ্ছেন না। যাদেরকে প্রমোশন দিচ্ছেন তাদেরকে, আমাদের সুস্পষ্ট একটা নীতিমালা আছে, চাকরি বিধিমালা আছে, সেই বিধি বহির্ভূতভাবে অনেককে বিভিন্ন রকমের শর্ত দিচ্ছেন। একই পাবলিকেশন দিয়ে কাউকে প্রমোশন দিচ্ছেন, আবার কাউকে চাকরি স্থায়ীও করছেন না। এই ধরনের বৈষম্যগুলো যখন শিক্ষকদের মধ্যে তৈরি হয়ে গেছে, কোনো শিক্ষক সেই কথাটা উপাচার্যের কাছে গিয়ে বলার মতো সাহস পায়নি এবং উপাচার্য সেগুলো আমলেও নিতেন না। এবং যারা সবসময় উপাচার্যের কাছে তোষামোদী করতেন তাদেরকেই উনি বিভিন্ন পদ পদবি এবং প্রমোশনগুলো দিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত সিন্ডিকেটে উনি 4 শিক্ষককে প্রমোশন দেননি এবং এমনও করেছেন যে একই অধিকতর যোগ্যতা থাকা সত্ত্বেও 2 জন শিক্ষককে, জুনিয়র 2 জন শিক্ষককে প্রমোশন দিয়েছেন, একজন সিনিয়র শিক্ষককে প্রমোশন না দিয়ে তাকে জুনিয়র করেছেন। এরকম করে প্রত্যেকটা ক্ষেত্রে উনি বৈষম্য তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ে এবং উনি ভর্তি পরীক্ষার টাকা যাচ্ছে তাই উনি ব্যবহার করছেন, কোনো জবাবদিহিতা ছাড়াই উনি ভর্তি পরীক্ষার টাকাগুলো ব্যবহার উনি 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 ট্রেজারার, ওনাদের ইচ্ছা মতো করে টাকাগুলো বিভাজন ওনারা করেছেন এবং উপাচার্য এবং ট্রেজারার এবং আরো মাননীয় উপাচার্য আছেন, ওনাদের টাকাগুলো সবসময় বেশি করে নেন এবং শিক্ষকদের টাকা থেকে উনি বিভিন্ন বৃত্তি এগুলো দিচ্ছেন। সেটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কথা হচ্ছে যে উনি দেখেন, উনি একজন রিটায়ার্ড প্রফেসর এবং উনি চুক্তিভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। উনি আইনত বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী উনি কিন্তু কোনো ইনক্রিমেন্ট গ্রহণ করতে পারেন না। উনি ইনক্রিমেন্ট নেওয়া শুরু করলেন এবং ওনার যে বেতনের ফিক্সেশন, সেই বেতন ফিক্সেশনটাও উনি ওনার নিজের মতো করে নিয়েছেন এবং 2টা ইনক্রিমেন্ট নিয়েছেন। এগুলো নিয়ে যখন শিক্ষকরা এবং শিক্ষক সমিতি হওয়ার পরে
2024 সালের 2024 সালে তখন আমরা 19শে ফেব্রুয়ারি শিক্ষক সমিতি গঠন করলাম। শিক্ষক সমিতি গঠন করার পরে আমরা শিক্ষকরা এই বিভিন্ন অনিয়ম, ওনার যে আরো অনেক অনিয়ম দুর্নীতি এগুলো যে আছে সেগুলো নিয়ে যখন আমরা কথা বলা শুরু করলাম, তখনই কিন্তু 2 বছর পরে এই উনি এখন দেখতেছেন যে যখন ওনার ইনক্রিমেন্টের কথা বলি, উনি গবেষণার টাকা, উনি বিশ্ববিদ্যালয়ের গবেষণার টাকাটা উনি ওনার খেয়াল খুশি মতো ব্যবহার করছেন। তারপরে হচ্ছে একই সিলেকশন বোর্ড, আমাদের এখানে শ্রদ্ধেয় কলিমুল্লাহ স্যার আছেন, একই সিলেকশন বোর্ড উনি 3-4 বার করে উনি রিমুনারেশন নিচ্ছেন। কৃচ্ছ্রতা সাধন করার কথা বলে শিক্ষকদেরকে উনি চিকিৎসা কিংবা অন্য তীর্থ ভ্রমণের জন্য বিদেশে যেতে চাইলে উনি দিচ্ছেন না, কিন্তু উনি বছরে 2 বার বিদেশে যাচ্ছেন। অস্ট্রেলিয়াতে ওনার সিটিজেনশিপ আছে, অস্ট্রেলিয়াতে উনি যাচ্ছেন এবং আগামী 5 তারিখে উনি অস্ট্রেলিয়া যাবেন। তো এই যে বৈষম্যগুলো শিক্ষকদের ক্ষেত্রে উনি দিচ্ছেন না, কিন্তু উনি নিজে এই বিদেশে যাচ্ছেন, উনি আবার ওনার বেতন ইনক্রিমেন্ট সবকিছু উনি বাড়িয়ে নিচ্ছেন। দ্বৈত নাগরিকতার কেউ কি জামাত শিবিরের, তখন উনি বললেন যে না, এখানে জামাত শিবিরের আধিক্য বেশি, কারণ উনি যখন অনিয়ম দুর্নীতি সবকিছু যখন আমরা তথ্যপত্র সহ হাজির করলাম আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সামনে, তখন তিনি বেসামাল হয়ে এখন সব বিএনপি জামাতের লোকজন বলে উনি আখ্যা দেওয়া শুরু করলেন। এটার জন্য আমরা শিক্ষক সমিতি থেকে প্রতিবাদ জানিয়েছি এবং বলেছি যে উনি এগুলো যদি প্রমাণ করতে না পারেন, যথোপযুক্ত প্রমাণ যদি না দিতে পারেন, তাহলে উনি এই মিথ্যাচারের জন্য ওনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা মামলা করব এবং প্রয়োজনে আমরা ওনাকে ওনার পদত্যাগের 1 দফা দাবিতে আমরা শিক্ষক সমিতি আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এই যে অর্জন বলছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অর্জন, এইটা একমাত্রই আসলে শিক্ষকরা নানা প্রতিকূলতার মধ্য থেকেও কিন্তু শিক্ষকরা তাদের শ্রেষ্ঠতা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই যে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য, শিক্ষকদের উন্নয়নের জন্য শিক্ষকরাই কিন্তু গবেষণা এবং হচ্ছে শিক্ষা কার্যক্রম সবগুলো কিন্তু পরিচালিত করে আসছেন। এখানে দেখেন এই মাননীয় উপাচার্য 2 বছরে যোগদানের পর একটা সবাই আশা করে যে এই বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্টের জন্য উপাচার্য কি করেন, এগুলো কিন্তু হিসাব নিকাশ কিন্তু শিক্ষক স্টেক হোল্ডাররা কিন্তু করে। গত উপাচার্য ছিলেন প্রফেসর ইমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উনি কিন্তু 1655 কোটি টাকার প্রকল্প একটা বিশ্ববিদ্যালয়ে এনেছেন এবং সেই কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে এই কাজটা দিয়েছেন উনি। একমাত্র বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটার কাজটা সেনাবাহিনী করছে। কিন্তু এই উপাচার্য দেখেন ডেভেলপমেন্ট খাতে 1টি টাকাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য এই 2 বছরে বরাদ্দ আনতে পারেননি। এবং এই যে দেখেন প্রত্যেকটা বিভাগে 3-4 জন করে শিক্ষক, আমার সহকর্মী বললেন, এখানে 2 বছরে তিনি বিশ্ববিদ্যালয়ে মাত্র 7 জন শিক্ষকের পদ অনুমোদন করে আনছেন, একটা কর্মকর্তা কর্মচারীর পদ কিন্তু তিনি আনতে পারেননি। এই যে সামনে দেখেন আমাদের 1655 কোটি টাকার প্রকল্প চলছে, এখানে 26টা বিল্ডিং, এর মধ্যে 13টা বিল্ডিং হচ্ছে 10 তলা বিল্ডিং হচ্ছে এবং প্রত্যেকটা বিল্ডিং এ জনবল দরকার। এই দিকে ওনার কোনো ন্যূনতম কোনো খেয়াল নেই এবং হচ্ছে শিক্ষা প্রত্যেকটা বিভাগেগুলোতে শিক্ষক দরকার এবং এই যে গবেষণার কথা বলেন, এই যে গবেষণার উন্নতি শিক্ষকদের একক চেষ্টায়, কিন্তু উনি এখানে কিন্তু গবেষণা খাত বলেন বা অন্য কোনো খাতে স্পেশাল কোনো বরাদ্দ 1টি টাকাও বরাদ্দ আনতে পারেননি। অথচ উনি ওনার বাংলো এবং উপাচার্যের দপ্তর এগুলোর জন্য কিন্তু ইউজিসি থেকে স্পেশাল বরাদ্দ এনে সেগুলো কিন্তু করছেন এবং এখানে নতুন একটা বাংলোর কাজ কিন্তু নতুন প্রকল্পে কিন্তু হচ্ছে। তারপরে উনি ওনার উপাচার্যের বাংলো এবং দপ্তরের জন্য কিন্তু বরাদ্দ আনছেন, কিন্তু কোনো হল কোনো বিভাগ এগুলোর জন্য কিন্তু কোনো বরাদ্দ তিনি আনছেন না। এবং তিনি যে বর্তমানে বেতনটা নিচ্ছেন সেই বেতনটা কিন্তু উনি ওনার মতো করে একটা ফিক্সেশন করে একটা বেতন নিচ্ছেন, অথচ ওনার সর্বশেষ যে বেতনটা উনি ড্র করতেন চুক্তিভিত্তিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নেওয়ার কথা ছিল, অথবা উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সেই যে বেতনটা সেইটা, কিন্তু উনি ওনার নিজের মতো করে বেতন ফিক্সেশন করে বেতন নিচ্ছেন। এতে কিন্তু সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে এবং ইনক্রিমেন্ট নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করছেন। তো এই যে অনিয়মগুলো পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টে উনি কিন্তু নতুন কোনো বরাদ্দ কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুমোদন করে আনা কর্মকর্তা কর্মচারী কোনো কিছুই কিন্তু উনি করতে পারছেন না, কিন্তু শিক্ষকদেরকে দমন পীড়নের মধ্যে আছেন। তো এটা আমি আমার সহকর্মী আইনুল লোকের মতোই বলছি যে উনি যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে সংকট তৈরি হয়েছে সেই সংকট যদি উত্তরণের জন্য উনি পদক্ষেপ না নেন, তাহলে হচ্ছে এটার জন্য উনি দায়ী থাকবেন, ওনারই এই এক দফায় আন্দোলনে যাবেন আপনারা। যদি রাস্তায় নেমে যায় তাহলে উনি ওনার এটার জন্য দায়ী থাকবেন।